লাক্সারিয়াস স্যুট এই নামে সম্বোধন করা হয় রেডিসন ব্লু এর এই রাজকীয় ঘরটিকে দুটি বেডরুমের সঙ্গে অ্যাটাচড বাথরুম, সাথে বিভিন্ন সুযোগ সুবিধাও রয়েছে। চারপাশের এক একটি উইন্ডোজ জমিন হতে সিলিং পর্যন্ত হওয়ায় শহুরে ব্যস্ত পথঘাটের দেখা মিলছে অবলীলায়। পশ্চিমের জানালার সামনে দাঁড়ালে চোখ এসে ধরা দিচ্ছে পরিষ্কার চকচকে নীল পানির সুইমিং পুল। তন্ময় একা এলে সাধারণভাবে দুটো রুম বুক করে, একটিতে সে এবং অন্যটিতে তার ম্যানেজার সুমন থাকে। তবে অরু যেহেতু সঙ্গে এসেছে, শ্যুট নেওয়াটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। ও একা একটি রুমে থাকতে পারবে না, ভয় পাবে। আবার সে ওকে একা একটি রুম দিয়েও শান্তি পাবে না, মন আনচান করবে। নিশ্চিন্তে ঘুমিতে পারবে কি না সন্দেহের বিষয়। আবার একই শ্যুটে থাকাটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এভাবেই সে অত্যন্ত অধৈর্য হয়ে গিয়েছে। আজকাল নিজের ওপর তার বিন্দু মাত্র আস্থা নেই। ভীষণভাবে সে অরুকে ভয় পায়। ভয় পায় ওর এক একটি ভাবভঙ্গিকে। ওর শরীরের এক একটি অঙ্গ অনিচ্ছুকভাবেই তাকে জানিয়ে দেয় ওর মতামত। ও ঠিক কী চাচ্ছে, ও ঠিক কী ভাবছে। এতে বরাবরের মতন 101 ডিগ্রিতে উঠে আসে তন্ময়ের শরীরের তাপমাত্রা। এ যাত্রায় তার মনে হচ্ছে মোস্তফা সাহেবের দুশ্চিন্তা অযথার্থ নয়। ভদ্রলোক সঠিক পথেই সন্দেহের বাণ ছুঁড়েছেন। তন্ময় অনুতপ্ত বড়। তার উচিত হয়নি অরুর মুখ দেখে গলে যাওয়া, গলে গিয়ে ওর কথা শোনা। আরও উচিত হয়নি আগুনকে আপ্যায়নের সঙ্গে ঘরে তোলা। ফোরকাস্ট জানাচ্ছে রাত 7টা ধরে বৃষ্টি হবে, সম্ভাবনা 89%। তীব্র আকাশ ইতোমধ্যে ঢাকঢোল পিটিয়ে জানাচ্ছে সে দৃঢ়ভাবে দুঃখী। যে কোনো সময় অঝরে কেঁদে ভাসাবে নগরীর। বাইরে বাতাস ছুটছে প্রবল বেগে, উড়নচণ্ডী হয়ে তাণ্ডব শুরু করেছে গাছেদের দলবল। খণ্ডে খণ্ডে বিভক্ত কালো মেঘ। আঁধারে আসমান জুড়ে ভাগ্যক্রমে তারা ভোরের দিকে রওনা হয়েছিল, তাই তো সন্ধ্যার আগেই হোটেলে উঠতে পেরেছে, না হলে আজ বৃষ্টির মধ্যেই আটকে পড়তে হতো। অশালীন অপ্রস্তুত কাপড়ে আবৃত সুমনকে দেখে ওরও মিটিমিটি হাসছে। হেসে হেসে সে এটা ওটা নিয়ে নানান প্রশ্ন করে যাচ্ছে। তন্ময় সেই হাসি মুখটুকু খেয়াল করে ভ্রু তুলে তাকালো সুমনের দিকে। অসন্তুষ্টই তার মুখ জুড়ে লেপ্টে। ভদ্রলোককে মাথা থেকে পা পর্যন্ত দেখে হৃদয় কুঁচকে বসল। নির্বিকার ভঙ্গিতে বলল, লাগেজ রাখুন, আপনি গিয়ে আগে কাপড় চোপড় চেঞ্জ করে ফেলুন। সুমন যেন এতক্ষণ যাবৎ এই আদেশের সাথেই ছিল। প্রাণ পাখি হাতে পেয়েছে এমন ভঙ্গিতে জি উচ্চারণ করেই ছুটতে বেরিয়ে গেল। অরু তার যাওয়ার ভঙ্গিমা দেখে এবার উচ্চস্বরে হেসে উঠল। এত প্রাণবন্ত হাসির মানে কি? এমন ছোট বিষয়ে এত হাসার কি আছে? তন্ময় বুঝে পেল না ওর অষ্টদেশী মস্তিষ্ক। ওর প্রফুল্লতাকে এড়িয়ে এসে শুধালো, কোন বেডরুম চাই? এহেন প্রশ্নের সম্মুখীন হতেই ওর থমকালো, বিমূঢ় হলো, যেন এই প্রশ্ন আশা করেনি। তাহলে কি আশা করেছিল? একই রুমে শোবে? তন্ময় নিজের লম্বা নাক অপ্রস্তুত ভঙ্গিতে ছুঁল। নিজের অশালীন ভাবনা চিন্তাকে বুড়ো আঙুল দেখিয়ে অন্যদিকে দৃষ্টি ফেলে পুনরায় একই প্রশ্ন করল। ওরু ঠোঁটে ঠোঁট টিপল, বোধহয় কিছু অদেখা হিসেব নিকেশ কষছে। কষাকষি শেষ করে ছুটল বেডরুম দুটো দেখতে। বিচক্ষণ নজরে ঘুরে ফিরে রুম দুটো দেখে সে বারান্দাযুক্ত বেডরুম বেছে নিল। তন্ময় বসবার ন্যায় মাথা দোলালো। হাতের সামনে পাওয়া লাগেজটি টেনে নিয়ে পরিত্যক্ত বেডরুমে ঢুকলো। দরজা লাগালো তড়িৎ, লম্বাটে শ্বাস ফেলল। নীরবতায় অশান্ত মস্তিষ্ক শান্ত হলো। গিয়ে দাঁড়ালো নীল কাঁচের জানালার সম্মুখে। বাইরেটা কিছুক্ষণ নিশ্চুপ দেখল। ঘড়ির কাঁটা ঘুরছে 5টা 30-এ। গোসল নেওয়া প্রয়োজন একটি, এতে আরামবোধ হবে বেশ ভেবেই লাগেজটি গোছানো শুভ্র রঙের বিছানায় তুলল। এই মুহূর্তে খেয়াল করলো এটি তার লাগেজ নয়, মহারানী ভিক্টোরিয়ার লাগেজ। এমন জাঁকজমকপূর্ণ লাগেজ তার হয় কিভাবে? চোখ কোন দেশে রেখে এটাকে নিজের ভেবে এনেছে? চোখ বুজে তপ্ত শ্বাস ফেললো আরেক দফায়। লাগেজ নিয়ে বেরোলো রুম ছেড়ে। অরুর রুমের দরজা আধ খোলা। কোনো কালেই নিজের রুমের দরজা লাগায় না। ও লাগায় না বিধায় তাকে সর্বদাই সতর্কতার সহিত দরজায় সিটকানি তুলে রাখতে হয়। এ যাত্রায় তন্ময় কেবলই হাত উঠিয়েছে দরজায় করাঘাত করবে বলে। সে মুহূর্তে অবিশ্বাস্য একটি দৃশ্য দেখে হাতটি স্তম্ভিত হলো। আশ্চর্য বনে গেল সে। মুখটা তার পর মুহূর্তে নীল হয়ে এলো।
অরুর ইতোমধ্যে তার লাগেজ খুলে ফেলেছে। হাতে ওর কালো বক্সার্স, অন্যভাবে বলতে গেলে তার আন্ডারওয়্যার। সেটিকে চোখের সামনে তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। আশ্চর্য, এটাকে খুঁটিয়ে খুঁটিয়ে নিখুঁত চোখে দেখার কি আছে? তন্ময় ভাষাহীন হয়ে পড়ল। বিনা বাক্যে তৎক্ষণাৎ দরজা ঠেলে ঢুকলো। ওরও আতঙ্কিত হলো। ওর হাত ফসকে মহামূল্যবান বস্ত্রটি ফ্লোরে পড়ে গেল। চমকেছে ভালোভাবেই, কেমন হাঁসফাঁস করছে। সেদিকে বেশিক্ষণ নজর রাখল না তন্ময়। সে ঝড়ের গতিতে তুলে নিল বস্ত্রটি, সেটিকে লাগেজে ভরল। লাগেজের চেন লাগিয়ে লাগেজ ট্রেনে বেরিয়ে এলো। নিজের বেডরুমে ফিরে দরজা লকড করে ফেলল। কপালে আঙুল ঘষে সে বিভ্রান্তিতে পড়ল। পুনরায় কঠিনভাবে অনুতপ্ত অনুভব করলো। আজকের রাতটা চোখের পলকে কেটে গেলে কেমন হয়। এক্ষুনি রাতটা কেটে যাক, 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 যাক। কলিং বেল বেজে উঠেছে। তখন তন্ময় সবেমাত্র গোসল নিয়ে বেরিয়েছে। পরনে ট্রাউজার আর টি শার্ট। ভেজাটে চুলগুলো মুছতে নিয়েই তোয়ালে হাতে বেরিয়ে এসেছে রুম ছেড়ে। অরু দাঁড়িয়ে আছে অপ্রস্তুত হাবভাবে। তখনকার জন্য লজ্জিত বোধ হয়, চোখে চোখ রাখতে পারছে না। ইতস্তত কণ্ঠে মিনমিনে সুরে বলল, সুমন আঙ্কেল এসেছেন হয়তো। তন্ময়ের হাসি পেল। ঠোঁটে ঠোঁট পিষে হাসিটুকু গিলে নিল সযত্নে। এক পল ওই লজ্জিত মুখটুকু দেখে এগোলো দরজার দিকে। দরজা খোলার পূর্বেই দেখে নিল কে এসেছে। বাইরে ম্যানেজার সুমন। এবার ভদ্রলোক পরিপাটি পোশাকে তৈরি হয়ে এসেছে। তন্ময় দরজা খুলে দিল। সুমন প্রফুল্ল গলায় শুধালো, স্যার খেতে নামবেন নাকি রুম সার্ভিস ডাকবো? তন্ময় মাথা ঘুরিয়ে অরুর মুখপানে চেয়ে ভ্রু তুলে ইশারায় জানতে চাইল ওর মতামত। অরু ইঙ্গিত বুঝে ভেবেচিন্তে নিজের মতামত জানালো, নিচে গিয়ে খেয়ে আসি, হোটেলটা ঘুরে ফিরে দেখা যাবে। সুমন এতে খুশিই হলো। একসাথে খাওয়া যাবে, এভাবেই সে ভীষণ রকমের ক্ষুধার্ত। খুশির জাহির করতে উচ্চকণ্ঠে বলে উঠল, চলো মামনি, তুমি তৈরি? অরুর আঙুল দেখিয়ে 5 মিনিট বুঝিয়ে ছুটল নিজের রুমে। তন্ময় ক্ষণিক সময় ধরে চেয়ে থাকলো সুমনের মুখপানে। এতে সুমন ভড়কালো, থমকালো। সে আবার কি করলো? বস এভাবে চেয়ে আছে কেন? অদ্ভুত। অরুর গুনে গুনে 6 মিনিট লাগলো। ওর হতেই বেরোলো 3 জন শ্যুট ছেড়ে। সিঁড়ি বেয়ে পৌঁছালো খাবার পরিবেশনকারী জায়গায়। লম্বা করে এক একটি খাবার সাজিয়ে রাখা। ওরু ঝটপট প্লেট তুলে নিল। মন মতন যা ইচ্ছে একে একে তুলে নিচ্ছে প্লেটে। সুমন সে দৃশ্য দেখে ঢোক গিলল। খিদেটা বাড়ল বলে। অন্যদিকে তন্ময় মেরুদণ্ড সোজা করে একচিত্তে দাঁড়িয়ে। খিদেটিতে কি তার লাগছে না? বস নড়ছে না, প্লেট তুলে খাবার নিচ্ছে না। বসকে ফেলে সুমন তো পারছে না এগোতে। পারলে আগে আগে খাবার বেড়ে খেতে শুরু করতো। যতই হোক টাকাগুলো তার বসের পকেট থেকে যাবে। লোভ সামলে দাঁড়িয়ে রইল। তন্ময় দেখছিল চঞ্চল অরুকে। সুমনকে খেয়াল করলো মিনিট খানেক পর। গলা পরিষ্কার করে বলল, খেয়ে নিন। সুমন ক্ষুধার্ত পেট নিয়ে ধৈর্যশীলতার পরিচয় দিল। স্যার আপনি? তন্ময় বিরস মুখে বলল, আপনি খেতে শুরু করুন। সুমন আর ভদ্রতা দেখালো না, প্লেট হাতে ছুটল খাবার নিতে। ওরও ইতোমধ্যে পছন্দের সব খাবার প্লেটে তুলে নিয়েছে। খাবারে ভর্তি প্লেটটা এগিয়ে এসে তন্ময়ের হাতে ধরিয়ে দিল। আরেকটি প্লেট নিয়ে এগোলো নিজের জন্য নিতে। ঘুরে ফিরে রাতের খাবার খেয়ে ছুটে ফিরতে ফিরতে ঘড়ির কাঁটা ঘুরছে 11টা 30-এ। বাইরে তখন ঝোড়ো তীব্র বর্ষণ। অরু প্রধান ফটক ঠিক বড় কাঁচের দেওয়ালের সম্মুখে দাঁড়িয়ে বাইরের উথাল পাথাল বৃষ্টি দেখছে মুগ্ধ নয়নে। বৃষ্টির প্রতি ওর অত্যাধিক প্রেম। বাজে রকমভাবে ভালোবাসে বৃষ্টিকে। ওর চোখ কথা বলে বৃষ্টি দেখলেই। এই যে কেমন চিকচিক করছে কালো মণিযুগল। তখন নির্মিমেষ চোখে অনেকটা সময় ধরে দেখলো সেই দৃশ্য। সম্মোহন হবার মতন গুড়ি গুড়ি পদচারণে এগোতে থাকলো অরুর দিকে। কিছু কদম গিয়েই থমকালো হঠাৎ। মস্তিষ্ক নড়বড়ে হলো যেন। সজাগ হলো দৃষ্টি। ত্বরান্বিত পিছু ফিরিয়ে এলো। অরু মুগ্ধ গলায় বলল, তন্ময় ভাই দেখুন, এখান থেকে কি সুন্দর বৃষ্টি দেখতে লাগছে। সব কিছুই বৃষ্টির ভিন্ন রূপ নিয়েছে আজ। তন্ময়ের কপালে নীলরগ ফুলে ফেঁপে উঠেছে। বুকের ভেতরটা কেমন যেন করছে। শিরা উপশিরা বেয়ে ঘাম ছুটছে। সে আলগোছে বিনা বাক্যে নিজের বেডরুমের দিকে পা বাড়ালো। অরু মাথা ঘুরিয়ে পুনরায় ডাকলো, তন্ময় ভাই। তন্ময় ঢোক গিলল। কণ্ঠ গভীর করে ধমকের সুরে বলল, কয়টা বাজে? নিজের রুমে যা, এক্ষুনি গিয়ে ঘুমাবি।
অরু কিং কর্তব্য বিমূঢ়। শান্তশিষ্ট মানুষটা হঠাৎ করে চটে গেল কেন? আশ্চর্য! অরুর অভিমান হলো। ধমক খেয়ে বৃষ্টি আর ভালো লাগলো না। মুখ বেঁকিয়ে হুড়মুড়িয়ে নিজের রুমে চলে গেল। ওর যাওয়া দেখে দীর্ঘশ্বাস ফেলল তন্ময়। ওর এতক্ষণ ধরে দাঁড়ানোর জায়গাটিতে সে এসে দাঁড়ালো। দৃষ্টিপট গিয়ে ঠেকল রিমঝিম বর্ষণ মুখর নগরীয়তে। দীর্ঘ সময় একচিত্তে অন্যমনস্ক হয়ে দেখলো একইভাবে। পিছনে কারো অস্তিত্ব অনুভব করলো। মাথা একটা সে ফিরিয়ে চাইল। অরূপ হৃদয় কুঁচকে দুগাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তন্ময় যেন ওর অভিমান দেখেনি। পূর্বের চেয়েও কঠিন গলায় ধমকে উঠল, বললাম না রুমে যেতে? রুম থেকে এক পা বেরোলে পা ভেঙে ফেলবো। যা ভেতরে। ওর চোখ জোড়া মুহূর্তে টলমল করে উঠল, রক্তিম হয়ে এলো। ফুলে পেঁপে উঠল নাকের পাটা। তন্ময়ের চোখে চোখ রেখে সমান তালে চোখ রাঙিয়ে দৃঢ় কণ্ঠে বলল, যাব না। তন্ময় অসহায় ওর সামনে। দিশেহারা সে চোখ বুজে শ্বাস টেনে নিল। শ্বাসরুদ্ধকর হৃদয়ের বেগতিক অবস্থা অনুভব করলো। অরুর দিকে না চেয়ে সোজা নিজের বেডরুমে ফিরে এলো। দরজা লাগালো। বিছানায় বসলো দুপা ছড়িয়ে ছিটিয়ে। মাথাটা দুহাতে ঢেকে বসে থাকলো। নিজেকে সমুদ্রের ন্যায় শান্ত করার ব্যর্থ প্রচেষ্টা। সে মুহূর্তে হঠাৎ করেই উজ্জ্বল রুম আধারে ঢেকে গেল। এটাই বুঝি হওয়ার বাকি ছিল তার সঙ্গে? তার সঙ্গে কি মস্করা হচ্ছে? রাগে তন্ময়ের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। তার সব থেকে বড় ভুল হয়েছে চট্টগ্রামে আসা। হৃদয় আতঙ্কে উত্তেজনায় দুমড়ে মুচড়ে উঠেছে। নিজেকে যে আটকে রাখবে তার উপায়ও যে নেই। অরুটা অন্ধকার ভয় পায়। তন্ময় দ্রুত উঠে দাঁড়ালো। অন্ধকারেই দরজা খুলে বেরোলো। অরুর ডাক ভেসে আসছে, ভয়ার্ত গলায় ডাকছে। তন্ময় ধীরে আশ্বস্ত করতে জানালো, এই যে আমি। ভয় লাগছে? অরু যেন নিজের প্রাণ পাখি হাতে ফিরে পেয়েছে। স্বস্তির শ্বাস ফেলে বলে, ফোনের ফ্ল্যাশ লাইট অন করেন না? তন্ময় ট্রাউজারের পকেট ছুঁয়ে অনুভব করে সেলফোন নেই, হয়তো রুমে আছে। সে অরুর আবছায়া দেখে বলে, দাঁড়া, নিয়ে আসছি। অরু চিৎকার করে ওঠে, না, একদম যাবেন না, আমি সঙ্গে যাব। তন্ময় অনুভব করে তার অঙ্গ প্রত্যঙ্গ পাথর বনে গিয়েছে। সচল মস্তিষ্ক এ যাত্রায় অসচল হয়ে এসেছে। ধরপড় করছে অন্তর। কাছ থেকে উপলব্ধি করছে অরুর নিঃশ্বাস। ওর শরীরের মিষ্টি গন্ধটা। কোন ফুলের ঘ্রাণ এটা? এত মাদকতাপূর্ণ সেই ঘ্রাণ নেশার মতন কাজ করছে। তাকে আকৃষ্ট করছে, তীব্রভাবে টেনে নিতে যাচ্ছে। তাকে নেশার সমুদ্রে গভীরে নিতে অরু এগিয়ে এলো কাছাকাছি, একদম পাশে, গা ছুঁই ছুঁই দুজনের। অরু আকুতি ভর্তি গলায় বলল, চলুন। তন্ময় যেন সেই কণ্ঠটি শোনেনি, একইভাবে দাঁড়িয়ে রয়েছে। অরু সন্দেহজনক গলায় ডাকে, তন্ময় ভাই। আধারে আবছায় চোখে চোখ পড়ে দুজনের। তন্ময় গভীর চোখে অদেখায় দেখে অরুর থমকানো মুখ, অপ্রস্তুত বদন, হেলে দুলে কয়েক পা পিছু চলে যাওয়া। সেই মুহূর্তে তন্ময়ের মণিজোড়াতে শুধু প্রিয়তমার প্রতিচ্ছবি, প্রেয়সীর নেওয়া এক একটি ভাবভঙ্গি। অবলীলায় কাজ করে বসলো তার পা জোড়া, যা ইতোমধ্যে এগিয়ে যাচ্ছে নিজ গতিতে। যতক্ষণ না দেওয়ালে পিঠ ঠেকিয়ে অরু থেমেছে, ততক্ষণ সে এগিয়ে গিয়েছে। নিজের পেটানো শরীর দ্বারা ঢেকে ফেলেছে অরুর ছোট্ট খাট্ট দেহ। পেশিবহুল হাত দুটো ঠিক ওর মাথার দুপাশে। আধারে আবছায়া মুখটা অনুভব করতে হাত বাড়ালো তন্ময়, ছুঁয়ে দিল ওর মুখ। শীতল হাতের স্পর্শে ওরও কেঁপে উঠল, দেয়ালের সঙ্গে পরিপূর্ণভাবে লেপ্টে গেল। ঢোক গিলল ছোট্ট করে, মুখ খুলল কিছু বলার জন্য। তৎক্ষণাৎ তন্ময়ের আঙুল এসে ঠেকলো তার ঠোঁটে। বড়সড় হয়ে এলো অরুর চোখ জোড়া। তন্ময় বৃদ্ধা আঙুল দিয়ে তার ঠোঁট চেপে ধরল, মাথাটা নুইয়ে নিল সমান তালে। আধারে ক্ষুদ্র প্রচেষ্টা প্রেয়সীর মুখ দেখবার। ঘোর লাগানো কণ্ঠে সে বিড়বিড়িয়ে বলল, তোর ঠোঁট ছুঁয়ে আমি মরতেও রাজি। ওরও সেই অচেনা অজানা কণ্ঠে তীর তীর করে কেঁপে ওঠে সংকীর্ণ ওর হৃদয়। পর মুহূর্তে একজোড়া শীতল ঠোঁট চূর্ণ বিচূর্ণ করে তোলে তার পৃথিবী। ছোড়ো বর্ষণের সমান তালে ঘনিষ্ঠ হতে থাকে অষ্টদয়ের ছোঁয়া। নিবিড় স্পর্শের ঘোরে সব কিছু কল্পনা জল্পনার আচ্ছন্ন যেন। সেই কল্পনার জগতে ভেঙে একজোড়া পুরুষালী হাত তাকে নিবিড়ভাবে জাপটে ধরে, কানের কাছটায় ঠোঁট আনে। তার দেহের নড়াচড়া থামাতে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, জান, নড়ে না প্লিজ।